আজকে আমরা দেখব কিভাবে অপশন দেখে ছদ্মনাম মনে রাখা সম্ভব। 1 নম্বর আছে ভানু সিংহ কোন সাহিত্যিকের ছদ্মনাম। ভানু সিংহ, এখান থেকে নিলাম ভানু, ঠিক আছে। এবার ভানুকে বলে সূর্য, অর্থাৎ সূর্যের সমার্থক শব্দ হলো ভানু। আবার সূর্যের আরেকটি সমার্থক শব্দ রয়েছে যেটা হচ্ছে রবি, ঠিক আছে। তাহলে দেখে নেব রবি দিয়ে কোন অপশন আছে। দেবব্রত মল্লিক, জ্যোতির্ময় ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে অপশন সি হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। 2 নম্বরে আছে শমসের উল আজাদ কোন সাহিত্যিকের ছদ্মনাম। শমসের উল আজাদ, এখান থেকে নেব উল শব্দটি, ঠিক আছে। এবার দেখে নেব কোন শব্দের সাথে উল শব্দটি যুক্ত হয়েছে, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উল নেই, প্রেমেন্দ্র মিত্র উল নেই, আবউল অর্থাৎ এখানে আছে আব যুক্ত উল অর্থাৎ আবুল, তাই তো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি উল শব্দটি অপশন সি এতে। তাহলে সমান হয়ে যাচ্ছে আবুল আবুল। তাহলে অপশন সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। তাহলে শমসের উল আজাদ কোন সাহিত্যিকের ছদ্মনাম না আবুল ফজল। 3 নম্বরে কি বলছে, ভ্রমর কোন সাহিত্যিকের ছদ্মনাম। আমি এই ভ্রমর নিলাম প্রথমে। এবার ভ্রমর সঙ্গে রিলেটেড কোন একটা শব্দ, যেমন ভ্রমর, সমর, তাহলে নিলাম সমর, ঠিক আছে। এবার দেখে নেব সমর কোন অপশনের সঙ্গে যুক্ত আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়। অর্থাৎ সমর, ভ্রমর, সমর, সমরেশ বসু। তাহলে এখান থেকে চলে আসছে সমরেশ বসু। তার মানে অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলছে না বিনয় মুখোপাধ্যায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন। তাহলে বিনয় মুখোপাধ্যায়, এই বিনয় মুখোপাধ্যায়ে আমি প্রথম অক্ষর নিলাম বি এবং মুখোপাধ্যায়ের মুখ বা মুখ নিলাম। তাহলে হয়ে গেল বিমুখ, বিমুখ। আমরা সাধারণত কোন জিনিস থেকে দূরে থাকতে চাই। আমরা চাই বাড়িতে থেকে জীবনযাপন করতে, অর্থাৎ আমরা যাযাবর জীবন থেকে দূরে থাকতে চাই, অর্থাৎ বিমুখ হতে চাই। তাহলে অ্যান্সার হয়ে গেল যাযাবর। কেননা কালপেঁচা বিমুখের সঙ্গে কোনো রিলেটেড আসছে না, নীলকণ্ঠ আসছে না, হাবু শর্মাও আসছে না। তাহলে হয়ে গেল যাযাবর, কেননা আমরা যাযাবর থেকে সবসময় দূরে থাকতে চাই। তাহলে বিনয় মুখোপাধ্যায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন না যাযাবর ছদ্মনাম ব্যবহার করতেন। নক্ষত্র রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম। এই নক্ষত্র রায় থেকে নেব নক্ষত্র, ঠিক আছে। আমরা জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে, আবার তারাদেরও নিজস্ব আলো রয়েছে। তাহলে দেখে নেব তারা দিয়ে কোন অপশন রয়েছে। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, এখানে একটা তারা রয়েছে। সতীনাথ ভাদুরী, তারাপদ রায়, প্রেমেন্দ্র মিত্র। অর্থাৎ আমরা দুটো অপশনে পেয়ে গেলাম। তাহলে এই দুটোর মধ্যে আমাকে একটা এলিমিনেট করতে হবে। তাহলে দেখে নেব নক্ষত্র রায়, অর্থাৎ শেষে রায় রয়েছে। তাহলে এদের শেষে কার, এই দুটোর মধ্যে কার শেষে রায় রয়েছে, অর্থাৎ তারাপদ রায়। তাহলে তারাপদ রায় হলো কারেক্ট অ্যান্সার। নক্ষত্র রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম না তারাপদ রায়। এখন তাহলে আমরা প্রথম 5টি থেকে টেস্ট করে নেব। 1 নম্বরে দেখব ভানু সিংহ কোন সাহিত্যিকের ছদ্মনাম। দেবব্রত মল্লিক, জ্যোতির্ময় ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ গুহ। টাইম স্টার্ট, জাস্ট 10 সেকেন্ড। টাইম অফ। তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। শমসের উল আজাদ কোন সাহিত্যিকের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, আবুল ফজল,
তারাপদ রায়। টাইম স্টার্ট নাও। টাইম অফ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল। ভ্রমর কোন সাহিত্যিকের ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভ্রমর কোন সাহিত্যিকের ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ বসু, তারাপদ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল সমরেশ বসু। বিনয় মুখোপাধ্যায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যাযাবর। এটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? না, বিনয়ের বি, মুখোপাধ্যায়ের ম, অর্থাৎ মুখ, অর্থাৎ বিমুখ। আমরা যাযাবর লাইফ থেকে সবসময় বিমুখ থাকতে চাই, সেই জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যাযাবর। নক্ষত্র রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাপদ রায়, প্রেমেন্দ্র মিত্র, সতীনাথ ভাদুড়ী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তারাপদ রায়। এটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? না, নক্ষত্র থেকে এসেছিলাম তারা, এক্ষেত্রে দুদিকে তারা রয়েছে, তারা শঙ্কর এবং তারাপদ, সেই জন্য টাইটেলের মিল দেখে আমরা নিয়েছিলাম তারাপদ রায়, অর্থাৎ নক্ষত্র রায়ের ছদ্মনাম হলো তারাপদ রায়। ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন ছদ্মনাম ব্যবহার করতেন? দীপঙ্কর, ত্রিশূল, গুপ্তকবি এবং প্রলুব্ধ। ঈশ্বরচন্দ্রগুপ্ত। ঈশ্বরচন্দ্রগুপ্ত এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার নিজের উপাধি দিয়ে ছদ্মনাম ধারণ করতেন। তার মানে এখানে রয়েছে গুপ্ত, গুপ্ত হলো উপাধি, তাহলে অপশন সি গুপ্তকবি। চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? মোহিতলাল মজুমদার, সতীনাথ ভাদুড়ী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়। চিত্রগুপ্ত। আমরা জানি চিত্রগুপ্ত হলো হিন্দুদের দেবতা, যিনি মানুষের পাপ কর্মের হিসাব রাখেন, তাই তো, পাপ বা পুণ্যের হিসাব রাখেন। তো এখান থেকে আমি নিলাম দেবতা। এই এবার দেখে নেব এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটাই দেবতা আছে। মোহিতলাল মজুমদার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নেই দেবতার ভাব, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী। এই অপশনটা দেখো, সতীনাথ ভাদুড়ী। এই সতীনাথ, এই নাথ শব্দের অর্থ হলো প্রভু বা দেবতা, ঠিক আছে। তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ চিত্রগুপ্ত সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম, অপশন বি। সমরেশ বসু কোন ছদ্মনাম ব্যবহার করতেন? মৌমাছি, বিদুর, নীলকণ্ঠ, কালকূট। সমরেশ বসু অর্থাৎ সমরেশ, সমরেশকে ভাঙলে হয়ে যায় সমর যুক্ত এস। এই সমর শব্দের অর্থ হলো যুদ্ধক্ষেত্র। যদি যুদ্ধক্ষেত্রে কূটনীতি প্রয়োগ করা যায়, তাহলে আমরা মহাভারতে দেখেছি যে অতি সহজেই জয়লাভ করা যায় বা জয়লাভ হয়েছে, অর্থাৎ কূটনীতি প্রয়োগ। এই কূটনীতি থেকে কূট নাও, অর্থাৎ হয়ে গেল কালকূট। তাহলে সমরেশ বসুর সমর, সমর কথার অর্থ হলো যুদ্ধক্ষেত্র, অর্থাৎ কূটনীতি যেখানে প্রয়োগ হয়, সেখান থেকে কূটনীতি থেকে কালকূট, ঠিক আছে, অর্থাৎ কূট কালকূট, অর্থাৎ অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এছাড়া সমরেশ বসু আর একটা ছদ্মনাম ব্যবহার করতেন। তাহলে সমরেশ বসুর অপর ছদ্মনাম হলো ভ্রমর, যেটা আমরা মনে রাখার কৌশল
আগের নাম্বারে আলোচনা করেছি। বিমল কর কোন ছদ্মনাম ব্যবহার করতেন? দীপঙ্কর, পঞ্চানন, মৌমাছি, বিদুর। বিমল কর, এই বিমল থেকে নিলাম মল, ঠিক আছে, মল, বিমলের অর্থ নিলাম মল, বিমল থেকে। আমরা মল থেকে সব সময় দূরে থাকতে চাই, তাই তো, সর্বদা মল থেকে দূরে থাকতে চাই। এই দূর থেকে চলে আসছে বিদুর। ক্লিয়ার? তাহলে বিমল করের ছদ্মনাম কি না বিদুর। বেদুইন কোন সাহিত্যিকের ছদ্মনাম? এ তারাপদ রায়, বি অশোক গুপ্ত, সি দেবেশ রায়, ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। বেদুইন এটি কিভাবে মনে রাখবো না, বেদুইন, বেদুইনকে ভাঙলে আমরা পাবো বেদ যুক্ত উইন, তাই তো। এই বেদকে যদি আমরা উল্টে দিই হয়ে যায় দেব। এই দেব থেকে হয়ে যায় দেবেশ। তাহলে বেদুইন কোন সাহিত্যিকের ছদ্মনামে? দেবেশ দিয়ে আমার কোন অপশন রয়েছে না অপশন সি, অর্থাৎ দেবেশ রায়। ক্লিয়ার? এবার তাহলে আমরা 5 থেকে 10 পর্যন্ত মক টেস্ট করে নেব। না ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন ছদ্মনাম ব্যবহার করতেন? দীপঙ্কর, ত্রিশূল, গুপ্ত কবি এবং প্রলুব্ধ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গুপ্ত কবি। চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? মোহিতলাল মজুমদার, সতীনাথ ভাদুরী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। সমরেশ বসু কোন ছদ্মনাম ব্যবহার করতেন? মৌমাছি, বিদুর, নীলকণ্ঠ, কালকুট। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। সমর মানে যুদ্ধক্ষেত্র, আর যুদ্ধে জয়লাভ করতে গেলে অনেক সময় কূটনীতির প্রয়োগ করলে সহজেই জয়লাভ করা যায়। সেই জন্য সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। বিমল কর কোন ছদ্মনাম ব্যবহার করতেন? দীপঙ্কর, মৌমাছি, বিদুর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেননা মল থেকে আমরা দূরে থাকতে চাই। বেদুইন কোন সাহিত্যিকের ছদ্মনাম? তারাপদ রায়, অশোক গুপ্ত, দেবেশ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এখান থেকে বেদকে উল্টে দিয়েছিলাম, তাই না, অর্থাৎ দেবেশ রায়। অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। পঞ্চানন ঘোষালের ছদ্মনাম কি? এ বিনয় ঘোষ, বি বিমল ঘোষ, সি আনন্দ ঘোষাল, ডি টেকচাঁদ ঠাকুর। আচ্ছা, পঞ্চানন ঘোষ, এই পঞ্চাননকে ভাঙলে আমরা পাবো পঞ্চ যুক্ত আনন। ক্লিয়ার? এই আনন অপশনে চলে এসো। আনন থেকে আমরা পাচ্ছি আনন্দ ঘোষাল, পেয়ে যাচ্ছি। তাহলে আনন থেকে পেয়ে গেলাম আনন্দ ঘোষাল। তাহলে অপশন সি অপশনে রয়েছে, তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। হুতুম পেঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম? এ বিনয় ঘোষ, বি বিমল ঘোষ, সি কালী প্রসন্ন সিংহ, ডি অশোক গুহ। হুতুম পেঁচা, এই হুতুম পেঁচা শব্দটি থেকে আমরা পেঁচা শব্দটি নেব, ঠিক আছে। এই পেঁচা হলো লক্ষ্মীর বাহন। আমরা দুর্গাপুজোর সময় লক্ষ্মীর পাশে পেঁচাকে দেখতে পাই।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পেঁচাকে, অর্থাৎ দুর্গাপুজোর সময় আমরা পেঁচাকে লক্ষ্মীর পাশে দেখতে পাই এবং দুর্গার পাশে দেখতে পাই, এবং তার পাশে দেখতে পাই সিংহকে। কাজেই যে অপশনে সিংহ আছে সেইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন সি রয়েছে কালী প্রসন্ন সিংহ। ঠিক আছে, তাহলে কালী প্রসন্ন সিংহ হয়ে গেল আমাদের অ্যান্সার। গৌর কিশোর ঘোষ কোন ছদ্মনাম ব্যবহার করতেন? ভাস্কর, প্রলুব্ধ, নবকুমার, রূপবংশী। এই গৌর কিশোর ঘোষে গৌর শব্দটি নিলাম। এই গৌর থেকে আসছে গয়কার, বয়সমের থেকে আসছে গয়ৌকার, বয়ে উৎকীর গৌর। এই গৌর শব্দের অর্থ হলো ফর্সা, অর্থাৎ যে দেখতে একটু ফর্সা সেই রংটাকে বলো গৌর বর্ণ বা গৌরাঙ্গ, অর্থাৎ সুদর্শন, তাই তো, অর্থাৎ যা সুন্দর দেখতে। এই সুদর্শনটাই আর একটা সমার্থক শব্দ হলো রূপদর্শী, তাই তো, রূপদর্শী। তাহলে দেখে নেবো রূপদর্শী কোন অপশনে রয়েছে, না অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম? এটা কিভাবে মনে রাখবো? এই মৌমাছির মাছিটা নিলাম। আবার মাছি সাধারণত কোথায় বেশি দেখা যায়? মাছি দেখা যায় মিষ্টি দোকানে, তাই না? আর মিষ্টি কারা তৈরি করে? মিষ্টি তৈরি করে ঘোষেরা। তাহলে দেখে নেব ঘোষ দিয়ে কোন কোন অপশন রয়েছে। তাহলে ঘোষ দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন রয়েছে, একটা বিমল ঘোষ এবং বিনয় ঘোষ। ক্লিয়ার? এবার মাছি মিষ্টি ছাড়াও আর কোন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়? মিষ্টি ছাড়াও মলের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই তো। তাহলে দেখে নেব যেহেতু মলের দ্বারাও আকৃষ্ট হয়, সেই জন্য যে অপশনে আমি মল দেখব সেইটাই অপশনটা নেব। যদি এখানে আমার মিষ্টি অপশন থাকতো মিষ্টি নিতাম। তো এখানে রয়েছে মাছি মলের দ্বারা ও মিষ্টির দ্বারা আকৃষ্ট হয়, মল রয়েছে অপশন বি। তাহলে অপশন বি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দীপ্তেন্দ্র সান্যাল কোন ছদ্মনাম ব্যবহার করতেন? এটা কিভাবে মনে রাখবো? না দীপ্তেন্দ্র সান্যাল, এই সান্যালের ন্যাল শব্দটি নিলাম। এরপর নাল থেকে আসছে নাল, আর নাল থেকে হয়ে যায় লাল। ঠিক আছে, তাহলে নাল থেকে পেলাম লাল। ক্লিয়ার? আমরা মান্নাদের একটা গান শুনেছি, লাল নীল সবুজের মেলা বসেছে, মান্নাদের গাওয়া গান। তো তাহলে লাল নীল আমাদের এখানেই হয়ে গেল আমাদের ক্লু, অর্থাৎ নীল, লাল নীল, লালের পরে নীল রয়েছে, নীল দিয়ে যে অপশন আছে সেটাই হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে রূপদর্শী, নীলকণ্ঠ, বনফুল, শঙ্কর, এখানে নীল দিয়ে অপশন রয়েছে বি, কাজেই অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নীললোহিত কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, দীপ্তেন্দ্র সান্যাল এবং বিনয় মুখোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায়টা দুবার অপশনে চলে এসছে। তো চলো আমি এখানে নীল লোহিত শব্দটি নিলাম। ঠিক আছে, নীল লোহিত মানে কি? গাঢ় নীল। এবার দেখবো গাঢ় নীলের সঙ্গে রিলেটেড কোনো শব্দ আছে কিনা। বিনয় মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, দীপ্তেন্দ্র সান্যাল, মানে এখানে সুনীল মানে গাঢ় নীলের ব্যাপারটা আসছে না। আচ্ছা, গাঢ় নীল মানেই তো সুনীল, তাই না? তার মানে সুনীল দিয়ে অপশন রয়েছে বি, তাহলে হয়ে গেল বি কারেক্ট অ্যান্সার। নীল লোহিত কোন সাহিত্যিকের ছদ্মনাম? না সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে এখন আমরা 11 থেকে 15 পর্যন্ত মক টেস্ট করে নেব। 11 অধ্যায়ে কি বলছে? না পঞ্চানন ঘোষালের ছদ্মনাম কি? বিনয় ঘোষ, বিমল ঘোষ, আনন ঘোষাল, টেকচাঁদ ঠাকুর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন সি অর্থাৎ আনন ঘোষাল। পঞ্চানন, পঞ্চযুক্ত আনন, এই আনন থেকে আনন ঘোষাল আমরা মনে রেখেছিলাম। হুতুম পেঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিনয় ঘোষ, বিমল ঘোষ, কালী প্রসন্ন সিংহ, অশোক গুহ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ কালী প্রসন্ন সিংহ। গৌর কিশোর ঘোষ কোন ছদ্মনাম ব্যবহার করতেন? ভাস্কর, প্রলুব্ধ, নবকুমার, রূপদর্শী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রূপদর্শী। মৌমাছি কোন সাহিত্যিকের ছদ্মনাম? তারাপদ রায়, বিমল ঘোষ, বিনয় ঘোষ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এটা কিভাবে মনে রেখেছিলাম? মাছি সাধারণত মিষ্টির দ্বারা আকৃষ্ট হয়, মিষ্টি তৈরি করে ঘোষেরা, অর্থাৎ ঘোষ দিয়ে আমার অ্যান্সার আসবে। দুটোতে ঘোষ রয়েছে, তাহলে মাছি মলের দ্বারাতেও আকৃষ্ট হয়, তাহলে যে অপশনে মল রয়েছে অর্থাৎ বিমল ঘোষ। দীপ্তেন্দ্র সান্যাল কোন ছদ্মনাম ব্যবহার করতেন? রূপদর্শী, নীলকণ্ঠ, বনফুল, শঙ্কর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ নীলকণ্ঠ। স্বপন বুড়ো কোন সাহিত্যিকের ছদ্মনাম? সতীনাথ ভাদুরী, প্যারীচাঁদ মিত্র, তারাপদ রায়, অখিল নিয়োগী। স্বপন বুড়ো, এই স্বপন বুড়ো থেকে বুড়ো শব্দটি নাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকতো বা পাড়ার কোনো বয়স্ক লোক থাকলে তাকে আমরা বিভিন্নভাবে রাগাবার চেষ্টা করতাম। কখনো তার লাঠি কেড়ে নিতাম বা কখনো তাকে নানাভাবে বিরক্ত করতাম, এবং সে যখন বিরক্ত হতো তখন আমরা সেটা দেখে হাসতাম। কেমন ভাবে হাসতাম? না খিলখিলিয়ে হাসতাম। এখান থেকে নাও খিলখিলিয়ে, খিলখিলিয়ে। তাহলে খিলখিলিয়ে কোন অপশন আছে দেখে নেবো? সতীনাথ ভাদুরী, প্যারীচাঁদ মিত্র, তারাপদ রায়, অখিল নিয়োগী। এই যে দেখো খিল, অখিল, ঠিক আছে। তাহলে খিলখিলিয়ে থেকে পেলাম অখিল। তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। স্বপন বুড়ো কোন সাহিত্যিকের ছদ্মনাম? না অখিল নিয়োগীর ছদ্মনাম। ভীষ্মদেব কোন সাহিত্যিকের ছদ্মনাম? অখিল নিয়োগী, প্রেমেন্দ্র মিত্র, দেবব্রত মল্লিক, দেবেশ চন্দ্র মিত্র। ভীষ্মদেব, আমি এই ভীষ্মদেব থেকে নিয়ে নিলাম ভীষ্ম। এবার ভীষ্ম নামটা শোনার সাথে সাথে মহাভারতের সেই গুরুত্বপূর্ণ একটি চরিত্রের কথা মনে পড়ে। ক্লিয়ার? যিনি পাণ্ডব এবং কৌরবদের পিতামহ রূপে কাজ করতেন বলে নাম হয়েছিল ভীষ্ম, যার প্রকৃত নাম ছিল দেবব্রত। তাহলে ভীষ্মের অপর নাম হলো দেবব্রত। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম ভীষ্ম থেকে পেয়ে গেলাম দেবব্রত, ভীষ্ম থেকে পেয়ে গেলাম দেবব্রত। তাহলে অপশন কত নম্বরে রয়েছে দেবব্রত? না অপশন সি এতে রয়েছে দেবব্রত। তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন? মিনি, হাবু শর্মা, সুনন্দ, প্রলুব্ধ। নারায়ণ গঙ্গোপাধ্যায়, এখান থেকে নিলাম নারায়ণ। এই নারায়ণের প্রথম এবং শেষ অক্ষর নিয়ে নিলাম, অর্থাৎ দন্তন্য আকার এবং মূর্ধন্য, অর্থাৎ দন্তন্য মূর্ধন্য নন। এবার এই অপশনগুলোর মধ্যে দেখব কোন অপশনে নন শব্দটি রয়েছে। মিনি, মি, নি, নন শব্দ নেই। হাবু শর্মা, হা, বু, শর্মা। সুনন্দ, সু, নন্দ, দেখো এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের অপশন সি তে আছে সুনন্দ, অর্থাৎ নন শব্দটি। তাহলে
নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? না সুনন্দ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। ক্লিয়ার? অর্থাৎ অপশন সি। কালপেঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিনয় ঘোষ, বিমল ঘোষ, বিষ্ণু দে, লক্ষ্মী দেবী। দেখো, কালপেঁচা, পেঁচাকে সবসময় আমরা অশুভ হিসাবেই দেখি, তাই না? তবে লক্ষ্মীর বাহন রূপে পেঁচা কিন্তু অশুভ নয়, কেননা এক্ষেত্রে আমরা পেঁচাকে শুভ লক্ষণ হিসাবেই ধরি। এবার তবে লক্ষ্মী বাহন রূপে পেঁচা অশুভ নয়, এই অশুভ নয়কে নয়ের নয় শব্দটি নিলাম। এবার দেখব যে কোন অপশনে নয় শব্দটি রয়েছে। দেখো, বিনয় ঘোষ, প্রথম অপশনেতেই আমার নয় শব্দটি রয়েছে, কিন্তু অপর অপশনগুলোয় আমরা এখানে পেয়ে যাচ্ছি নয় শব্দটি, কিন্তু অপর অপশনগুলো বিমল ঘোষ, বিষ্ণু দে, লক্ষ্মী দে, অপরগুলোতে নয় অপশনটি নেই। কাজেই অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। জ্যোৎস্না রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, রামদাস, জ্যোতিরিন্দ্রনাথ নন্দী এবং সত্যেন্দ্রনাথ দত্ত। দেখো, জ্যোৎস্না রায়, এখান থেকে নেব জ্যোৎস্না শব্দটি। এই জ্যোৎস্না বলতে বুঝি আমরা রাত্রিবেলায় চাঁদের আলো, আর সেই চাঁদের আলোর কথা মনে পড়লে পূর্ণিমার দিনে সেই অসাধারণ দৃশ্যের কথা মনে পড়ে, অর্থাৎ অসাধারণ জ্যোতির কথা মনে পড়ে। পূর্ণিমার সেই অসাধারণ জ্যোতি, এই জ্যোতি থেকেই আমরা অপশনটা নেব। এবার দেখব কোন অপশনে জ্যোতি শব্দটি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, রামদাস, জ্যোতিরিন্দ্রনাথ নন্দী। দেখো, অপশন সি তে রয়েছে জ্যোতি শব্দটি, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ নন্দী। তাহলে এই অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে জ্যোৎস্না রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? না জ্যোতিরিন্দ্রনাথ নন্দী। অপশন সি হয়ে গেল কারেক্ট। এবার আমরা দেখে নেব মক টেস্ট 16 থেকে 20 পর্যন্ত। 16 দাগের স্বপন বুড়ো কোন সাহিত্যিকের ছদ্মনাম? সতীনাথ ভাদুড়ী, প্যারীচাঁদ মিত্র, তারাপদ রায়, অখিল নিয়োগী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অখিল নিয়োগী। এটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? না, কোনো বুড়ো মানুষকে দেখে তাকে রাগিয়ে আমরা খিলখিলিয়ে হাসতাম ছোটবেলাতে। ভীষ্মদেব কোন সাহিত্যিকের ছদ্মনাম? অখিল নিয়োগী, প্রেমেন্দ্র মিত্র, দেবব্রত মল্লিক, দেবেশ চন্দ্র মিত্র। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দেবব্রত মল্লিক। নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন ছদ্মনাম ব্যবহার করতেন? মিনি, হাবু শর্মা, সুনন্দ, প্রলুব্ধ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুনন্দ, অপশন সি। কালপেঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিনয় ঘোষ, বিমল ঘোষ, বিষ্ণু দে, লক্ষ্মী দেবী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিনয় ঘোষ, অর্থাৎ অপশন এ। কেননা কালো রঙের পেঁচা সর্বদা অশুভ হিসাবে আমরা ধরি না। জ্যোৎস্না রায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, রামদাস, জ্যোতিরিন্দ্রনাথ নন্দী এবং সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ নন্দী।